আমি মনে সুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে হিসু করছি, কই থেকে একটা পেতনি এসে বলল, এই বেয়াদব ছেলে, তুই এখানে কি করিস? বউরে নিয়ে বাসর করি। হ্যাপি, এবার যান, আমার কাজ আমাকে করতে দিন। এই, আমি তো দেখছি তুই হিসু করছিস। তাহলে দেখে নিচেন, তাহলে বলেন কেন কি করে? হ্যাঁ, এর ফাঁকে আমার হিসু করাও শেষ। আহ, কি হালকা লাগছে। তুই তো দেখছিস সত্যি অনেক বেয়াদব। রাস্তার পাশে হিসু করছিস, আবার এখন আমার সাথেও বেয়াদবি করিস। এই যা, আমি রাস্তার পাশে হিসু করি না, হাগু করি। তা দেখে আপনি কি করবেন আন্টি? কি? আমি তোর আন্টি? শালা তুই একটু দাঁড়া, আমি তোকে দেখে নিব। হায়রে, মেয়েটা তো দেখছি রেগে মেগে আলুর তরকারি হয়ে গেছে। সমস্যা নাই, আরও একটু মজা করে নেই। ওহ, আমি অবশ্য দেখতে খারাপ না, তাই সবাই দেখে রাখতে চাই। ওকে, আপনার মোবাইলটা বের করেন, একটা পিক তুলে নেই, তাহলে সারাক্ষণ দেখতে পারবেন আন্টি। তবে রে শালা, তোকে তো আমি। বাপ রে, এ তো দেখছি তেড়ে আসছে। আমাকে আর কে পায়? এক দৌড়ে কলেজে চলে আসলাম, আর ওইদিকে মেয়েটা আমার গোষ্ঠী উদ্ধার করছে। আশা করি উদ্ধার করতে পারবে না, আমার গোষ্ঠীটা অনেক বড়। কলেজে এসে আমার প্রাণপ্রিয় বন্ধুটারে খুঁজতেছি, দেখলাম শালা গাছের নিচে বসে আছে। সো আমিও গেলাম সেখানে। কিরে ফকিন্নি, আমাকে রেখে আর চলে আসলি কেন? আর হ্যাঁ, আমরা দুই বন্ধু, আমি প্লাস সোহাগ, আমার বন্ধুর নাম। আর আরও অনেক কিছু জানতে পারবেন। এমনি একটা কাজ ছিল তাই চলে আসছি। তোর আসতে এত দেরি হলো কেন? আর বলিস না, রাস্তার পাশে হিসু করতে গিয়ে একটা মেয়ের সাথে। তারপর সব বললাম। আমার এগুলো শুনে তো শালা হাসতে হাসতে শেষ। এই শালা, আরেকবার হাসবি তো তোর খবর আছে। হুম হুম হুম, ওকে যা, আর হাসবো না। হুম, গুড। তা দোস্ত, মেয়েটা তো অনেক রাগী, তা দেখতে কেমন রে? তা জেনে তুই কি করবি? আর সত্যি মেয়েটা অনেক রাগী, আর একটু থাকলে তো আমাকে আলুর ভর্তা করে খাইতো। আচ্ছা বল না, মেয়েটা দেখতে কেমন? মেয়েটা দেখতে অসম্ভব সুন্দর, যেন আকাশ থেকে নেমে আসা কোনো পরী। উফ, টানা টানা চোখ, গোলাপি ঠোঁট, ইস নীল রঙের জামা পরছে, এ তো যেন নীল পরী মনে হচ্ছিল। এই এই শালা, এই বেটা, কথা বলিস না কেন? শালা ফকিন্নি, কথা কস না কেন? এই বলে জোরে একটা চিমটি দিল। আহ শালা, এটা তুই কি করলি? কত সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম, আর তুই? এক দেখায় মেয়েটা সবকিছু একেবারে মুখস্থ করে নিয়ে আসছিস। দূর, মেয়েটার তো নামই জানলাম না এখনো। তুই শালা প্রেমে পড়ছিস? দূর, 2 মিনিট আগে দেখা হলো, আর প্রেম? তুই যাই বলিস, তুই প্রেমে পড়েছিস। জানিস দোস্ত, রাগলে না মেয়েটাকে আরো সুন্দর লাগে। দুধে আলতা গায়ের রং, আর রাগ করলে তো নাকের ডগাটা সেই লেভেলে লাল হয়ে যায়, আর ঠোঁটের নিচের তিল, সেটা তো ভাবা যায়। ভাই, তুই আর এই সিঙ্গেল জীবনের কাছে তোর প্রেম কাহিনী কইস না। আমি নইলে কোকা কোলা খেয়ে নিজের জীবন শেষ করে দিব। ধুর শালা, তুইও না কি থেকে কি কস। আচ্ছা মামা, তুই এক দেখায় এত কিছু কেমনে মনে রাখলি? মেয়েটা তো মনে রাখারই মতো। চল ক্যান্টিনে, তুই আজ খাওয়াবি। পারবো না, তুই যা। তুই যত বড় রাক্ষস, তুই একবার আমার টাকায় খাইতে বসলে আর উঠবি না। তুই এই কথা কইতে পারলি? ওকে, তোর বউয়ের কসম, খাওয়া, চল। শালা, ঠিক জায়গা বুঝে কোপটা দিলি। হুম হুম, চল। না গিয়ে উপায় আছে। তারপর আমরা ক্যান্টিনের দিকে চললাম। ক্যান্টিনে গিয়ে একটা টেবিলে বসলাম। আমরা দুইজন ক্যান্টিনের এপাশ ওপাশ দেখতে লাগলাম। হঠাৎ একটা টেবিলে চোখ আটকে গেল। আল্লাহ গো, আমারে বাঁচাও প্লিজ। আরে ভাই, আপনারা তো বুঝে গেছেন তাই না? সকালে যার লগে ঝগড়া করছি সেই মেয়েটা এখানে। আমি সুযোগ বুঝে লুকিয়ে গেলাম, আর আল্লাহ আল্লাহ করতে লাগলাম। আমার এমন করার দেখে সোহাগ বলল, কি রে, তুই এমন করছিস কেন? শালা, সকালে যে মেয়েটার সাথে ঝগড়া করছিলাম সেই মেয়েটা এখানে। কই, আমি আর তুই ছাড়া তো এখানে কেউ নাই। শালা, ভালো করে পিছনের টেবিলেরটাতে দেখ, একটা মেয়ে বসে আছে। আরে পাগল, এটা তো আমাদের বাংলা ক্লাসের নতুন ম্যাডাম। আগেরটা তো চলে গেছে, তাই উনি আসছেন। তুই তো কাল আসিস নাই, কাল ওই ম্যাডাম আসছে, বুঝলি? তার মানে তুই ম্যাডামের সাথে। শালা, আমি গেছি রে। আরে ম্যাডাম রাগী, কিন্তু মনের দিক দিয়ে অনেক ভালো। একদিনে এত কিছু কেমনে জানলি? আয়, খাবো পরে, ম্যাডামের সাথে কথা বলে আসি। না না, আমি যাব না। গেলে আমার 12টা থেকে 13টা বাজিয়ে দিবে। আরে কিছু বলবে না, চল তো। এই বলে জোর করে ম্যাডামের সামনে নিয়ে গেল। আসসালামু আলাইকুম ম্যাডাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি, তুমি?
জি ভালো, এটা হচ্ছে আমার বন্ধু রিফাত। ম্যাডাম এতক্ষণে আমাকে খেয়াল করলেন, আমার জানটা আল্লাহর হাতে তুলে দিলাম। এই বেয়াদব ছেলে, তুই এখানে? আরে ম্যাডাম, ও কি করছে? শালা, তুই জেনে বুঝে আমাকে এখানে নিয়ে আসছিস, তোকে আমি পরে দেখে নিব, আগে এখান থেকে পালাই। কি করছেন না শুন তবে। ম্যাডাম আবার বললেন, ওর কাছে সব, এদিকে তো আমি শেষ। ম্যাডাম সরি, মাফ করে দেন প্লিজ। তোকে শাস্তি দেব, তারপর মাফ করব। যা শাস্তি দিবেন তাই সই। এখানে কানে ধরে 10 বার উঠবস কর, তারপর তোর শাস্তি মাপ। এখানে একটু কমানো যায় না? যা বলছি তাই কর, নইলে শাস্তি আরো বাড়বে। ওকে, 1 2 3 4 5। ওকে থাক, আর লাগবে না। শালা সোহাগের বাচ্চা, তোকে আমি দেখে নিব। আজ প্রথম কোনো মেয়ের সামনে কানে ধরলাম, মানে হলো আমি আম্মু ছাড়া কারোর সামনে কানে কখনো ধরি নাই। সোহাগ তো হাসতে হাসতে শেষ হয়ে যাচ্ছে। ওকে বাছাধন, তোমাকে পরে দেখে নিব। তোমার এখানে কেন আসছো? না মানে ম্যাডাম, খিদে লাগছে তাই খেতে আসছি। আচ্ছা, খেয়ে ক্লাসে আসো, আমি যাই তাহলে। জি ম্যাডাম। ম্যাডাম চলে যেতেই আমি সোহাগকে মালিশ করতে শুরু করলাম। আরে কি করছিস? ব্যথা লাগছে তো। ব্যথা লাগার জন্যই তো দিতেছি। হয়েছে দোষ, ছাড় এবার। ছেড়ে দিয়ে তুই শালা জেনে বুঝে ওই পেতনি ম্যাডামের সামনে নিয়ে গেলি। এতে তোরও একটা লাভ হয়েছে, তাই না? আমার আবার কি লাভ হবে রে? যে তোমার মন চুরি করে নিছে তাকেই আবার দেখতে পারলি। তা অবশ্য ঠিক, ম্যাডাম কিন্তু অস্থির। হয়েছে, চল এবার খেয়ে আসি। তোর যা মন চায় খাইতে থাক। ওকে দোস্ত। খাবার অর্ডার করা ছিল আগে, তাই টেবিলে গিয়ে খেতে শুরু করলাম। শালা এত খেতে পারে আমি ভাবতেই পারি নাই। তারপর ভালো করে খাওয়া দাওয়া করে চলে গেলাম ক্লাসে। দরজার কাছে গিয়ে বললাম, আসতে পারি ম্যাডাম? আসো। ভিতরে ঢুকে একেবারে লাস্টের সিটে বসলাম। আরে ভাই, একটা কথা তো জানতে ভুলে গেছি। কি কথা? ম্যাডাম আর পরিচয় তো জানি না। ওকে আমি বলছি শোন। ওকে বলো। ম্যাডামের নাম হলো আসমিনা জান্নাত সুরভি। বাসা কই বলতে পারবো না, তুই খুঁজে দেখিস। বিদেশ থেকে পড়াশোনা শেষ করে এখানে এসে এখন আমাদের ম্যাডাম, আর কিছু জানি না। ওকে, আর কিছু জানাও লাগবে না দোস্ত। ম্যাডামের মতো ম্যাডামের নামটাও সুন্দর। তা ঠিকই বলেছিস। আমরা এগুলো বলতেছি তখন ম্যাডাম বললেন, ওই পেছনের 2 জন দাঁড়াও। আমরা চুপচাপ দাঁড়িয়ে পড়লাম। জি ম্যাডাম বলেন। এটা ক্লাস নাকি গল্প করার জায়গা? সরি ম্যাডাম। আর যেন এমন না হয়। ওকে ম্যাডাম। তারপর ম্যাডাম ক্লাস করাতে শুরু করলেন, আর আমি তার দিকে তাকিয়ে ক্লাস শেষ করলাম। আচ্ছা, আমার একটু পরিচয় দিয়ে দেই। আমি রিফাত আহমেদ হেলাল, অনার্স প্রথম বর্ষের ছাত্র। বাবা নেই। আমি যখন ক্লাস 9-এ পড়তাম তখন মারা গেছেন, কিন্তু মা কখনো বাবার অভাব বুঝতে দেন নাই। বাবা আগে বিজনেস করতেন, সো এখন মা এগুলো সামলাচ্ছেন। আর আমি বিন্দাস। আমি প্লাস মা, এই নিয়ে আমাদের পরিবার। সো আর সব গল্প পড়তে পড়তে জানতে পারবেন। এবার আসি ম্যাডামের পরিচয় নিয়ে। ম্যাডামের নাম আসমিরা জান্নাত সুরভি। বাবা মায়ের একটা মাত্র মেয়ে, দেখতে মাশাল্লাহ কিন্তু রাগী প্লাস জেদি। ওনার সব কিছু গল্প পড়তে থাকেন, জানতে পারবেন। সব ক্লাস শেষ করে বেরিয়ে আসলাম ক্লাস থেকে। গেটের কাছে গিয়ে দেখি ম্যাডাম দাঁড়িয়ে আছেন। ম্যাডাম এখানে দাঁড়িয়ে আছেন যে? এমনি রিক্সা পাচ্ছি না। ওকে, আমি রিক্সা খুঁজে দিতেছি, ওয়েট। তাকিয়ে দেখলাম একটা রিক্সা এদিকে আসছে। এই মামা এদিকে আসো। এই নিন ম্যাডাম, রিক্সায় উঠে পড়েন। ম্যাডাম উঠে পড়লেন। তুমিও আসো। না না ম্যাডাম, আমি যাব না, আমি হেঁটেই চলে যাব। না, তুমি আমার সাথে আসো বলছি। ম্যাডামের রাগী লুক দেখে উঠে পড়লাম। আর হ্যাঁ, সোহাগ 2টা ক্লাস করে বাসায় চলে গেছিল, কি জানি সমস্যা, তাই আমি রিক্সায় উঠে একটু দূরে বসলাম। আর তুমি পড়ে যাবে তো, কাছে এসে বসো। না ম্যাডাম, আমি এখানে ঠিক আছি। তোমাকে আসতে বললাম না? তারপর একটু চেপে বসলাম ম্যাডামের দিকে। আমি দেখছি ম্যাডামও আমার দিকে চেপে আসছেন। আমার তো অনেক ভালো লাগছে নিজের ভালোবাসার মানুষের পাশে বসে। একটু পর ম্যাডাম বললেন, তোমার কি কোনো জিএফ আছে? আমি তো অবাক হয়ে গেলাম ম্যাডামের কথা শুনে। কি হলো, কথা বলছো না কেন? ইয়ে মানে, আমি এখনো সিঙ্গেল। গুড। আর জিএফ থাকলেও ব্রেকআপ করে দিবা, বুঝলা? থাকলে তো
মানে ম্যাডাম, আপনাকে একটা কথা প্রশ্ন করি। হুম, করো। আপনি এগুলো কেন বলছেন? তুমি বুঝবা না। তোমাকে তো প্রথম দেখাই আমার ভালো লেগে গেছে পিচ্চি। হাই রে, আমি নাকি বুঝবো না? আপনার কেউ বুঝলে আমাকে বলবেন। ও আচ্ছা। চুপচাপ থাকো। ওকে। আর কিছুক্ষণ পর আমরা বাসায় চলে আসলাম, মানে আমার বাসার কাছে চলে আসলাম। এর মধ্যে আমাদের অনেক কথা হয়েছে, আপনাদের কমু না। বাসার কাছে এসে, এই মামা দাঁড়ান। তারপর রিক্সা থেকে নেমে গেলাম। ম্যাডাম, এটা আমার বাসা। খুব সুন্দর তো বাসাটা। আচ্ছা ম্যাডাম, আপনি যান, আমিও বাসায় যাই। ম্যাডাম কি জানি বলতে চাইছিল, কিন্তু বলার আগেই আমি গেটের ভিতরে ঢুকে গেলাম। আর ম্যাডাম আমার চলে যাওয়ার দিকে তাকিয়ে তিনিও চলে গেলেন। আর যেতে যেতে বললেন, শালা পিচ্চি, একবার তো বাসার ভেতরে নেওয়ার কথা বলতে পারতি। শালা, কম হলেও তো আমি তোর বউ। সরি ম্যাডাম, শালা তোকে কাল দেখে নিব। তারপর ম্যাডাম আমার উপর কতক্ষণ রাগ ঝেড়ে ওনার বাসার কাছে এসে রিক্সা থেকে নেমে চলে গেলেন। আর হ্যাঁ, ভাড়াটা আমি দিছি বলে রাখাটা ভালো, তাই না? আর এদিকে আমি দরজার কাছে গিয়ে কলিং বেল টিপলাম। দেখি একটু পর আম্মু এসে দরজা খুলে দিলেন। আম্মুকে দেখে তো অবাক হয়ে গেলাম। কি ব্যাপার আম্মু, তুমি এই সময় বাসায় আসলে? তোমার কি শরীর খারাপ? সব ঠিক আছে তো? এই আমার কিছু হয় নাই, ভাবলাম কতদিন তোকে নিজের হাতে রান্না করে খাওয়াই না, তাই আজ চলে আসলাম। আর অফিসে তেমন কাজ নেই আজ। তাই নাকি আম্মু? তাহলে দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি খাবার রেডি করো, আমি ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা যা, পাগল ছেলে আমার। তারপর আমি রুমে এসে গোসল দিলাম। গোসল দিয়ে রেডি হয়ে গেলাম খেতে। আপনারা হয়তো ভাবছেন এত তাড়াতাড়ি কেমনে? আমার গোসল করতে প্রায় 10 থেকে 15 মিনিট লাগে। আর আজ আম্মুর হাতে রান্নার কথা শুনে 5 মিনিটে হয়ে গেল। নিচে গিয়ে দেখি আম্মু খাবার রেডি করে বসে আছেন। ওয়াও, আম্মু তুমি আমার জন্য বিরিয়ানি রান্না করছো? আমার ছেলের পছন্দের খাবার রান্না করলাম, দে আমি তোকে খাইয়ে দেই নিজের হাতে। তারপর আম্মু আমাকে খাওয়াই দিলে, প্লাস আমি আম্মুকে। আম্মু বিরিয়ানি কিন্তু সেই হয়েছে। আর দেব? না না, আর খেলে পেট ফেটে যাবে। পাগল। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমার রুমে চলে আসলাম। একটু রেস্ট নিয়ে আবার আম্মুর রুমে চলে গেলাম। গিয়ে দেখি আম্মু কি জানি দেখছে। কি করছো আম্মু? না, তেমন কিছু না। তোমার হাতে ওইগুলো কি? না না, তেমন কিছু না। বলে হাত লুকিয়ে নিলেন। আমাকে দেখাও। আরে বাবা, কিছু না। দেখাতে বলেছি কিন্তু। এই নে দেখ। দেখলাম কয়েকটা মেয়ের পিক, এগুলো দেখে মাথা খারাপ হয়ে গেল। এগুলো কি? দেখিস না কি এগুলো? এগুলো আবার কেন? কতবার বলছি না এগুলো আর না আনতে। আর কত বল, একদিকে পরিবার আরেকদিকে অফিস। আমার আর এগুলো ভালো লাগে না। হয়তো তুই অফিসে বস, নয়তো বিয়ে কর। দিন শেষে অফিস থেকে এসে কারোর সাথে তো গল্প করতে পারবো। আমি এগুলো কোনোটাই করতে পারবো না। আর গল্প তো আমি করি তোমার সাথে, আর কাউকে দিয়ে কি করবা? আর রান্না এগুলো করার জন্য মানুষ আছে। সো আর কি বাকি রইলো? অফিস। আমি তো বলছি যে আমার পড়াশোনা শেষ করে অফিস সামলাবো। আজ ভাবছিলাম অনেক দিন পর তোমাকে বিকালে পেলাম, একটু গল্প করব, তা না, তুমি বিয়ে বিয়ে করছো। আরে বাবা, রাগিস কেন? আচ্ছা যা, আর কখনো করবো না। তোর যা ইচ্ছে তাই কর। ধন্যবাদ আম্মু। তুই কখনো আমাকে বুঝলি না। আবার? আচ্ছা আর বলবো না রে বাপ, আর রাগিস না। ওকে। তারপর মা ছেলে মিলে গল্প করলাম সারা বিকেল, প্লাস রাতও গল্প করলাম। আজ আর বের হলাম না। অবশ্য সোহাগ অনেকবার কল দিছিল, কিন্তু আমি না করে দিছি। এভাবে গল্প করতে করতে রাত হয়ে গেল। সো রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। বউ, ও বউ, কই তুমি? বলো, এত ডাকছো কেন? আমার বউ আমি ডাকছি, তোমার সমস্যা কি? ওকে, আমি গেলাম। কই যাও? এই কি করছো? আম্মু এসে পড়বে তো, ছাড়ো। না, এখন আম্মু আসবে না। এই দুষ্টু, ছাড়ো না। আগে একটা কিস দিয়ে নেই তারপর। এই, তোমার এত কিস দেওয়া লাগে কেন, হ্যাঁ? আমার বউ আমি দেব, তোমার সমস্যা আছে? ও, আও, কেড়ে ঘুম থেকে জাগিয়ে দিল। কত সুন্দর স্বপ্ন দেখছিলাম। তাকে দেখ কে। তো তো তুমি কখন আসলে? আর এইভাবে রেগে আছো কেন? কখন থেকে ডাকছি, সেদিকে খেয়াল আছে? আর কি সব আবুল তাবুল বলছিলি রে?
এ কথা বলে আম্মু একটু হাসলেন। তবে কি আম্মু সব শুনে ফেললেন? নাকি ইস কি লজ্জা! কি বলছি আম্মু? তুই না বলিস বিয়ে করবি না, তাহলে বৌমাকে নিয়ে স্বপ্ন দেখিস কেমনে? হ্যাঁ, আরে কই দেখলাম, আমি তো ফুটবল খেলছিলাম স্বপ্নে। ও তাই বাবা। তা মেয়েটাকে যাকে নিয়ে স্বপ্ন দেখলি? কোন মেয়ে? বলবি নাকি মাইর দেবো? তারপর আম্মুকে সুরভি ম্যাডামের কথা বলে দিলাম। আর আমি তো সুরভি ম্যাডামরে নিয়ে স্বপ্ন দেখছি, এটা তো আপনারা জানেন তাই না? ইস, কিসটা করতে পারলাম না, কি আর করবো। কি, মেয়েটা তোর থেকে অনেক বড়, প্লাস তোর ম্যাডাম? সমস্যা নাই, আমার বউ ওই ম্যাডামরেই বানাবো। এই তোর লজ্জা করে না মায়ের সামনে এগুলো বলতে? ও তাই তো, ওকে আমি লজ্জায় লজ্জাবতী হয়ে গেলাম। ফাজিল, যা ফ্রেশ হয়ে আয়, আমি নাস্তা রেডি করছি, আমার আবার অফিসে যেতে হবে। ওকে। তারপর ফ্রেশ হয়ে একেবারে ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম। নিচে গিয়ে আমি আর আম্মু নাস্তা করে নিলাম। আম্মু আর আমি বেরিয়ে পড়লাম। আম্মু গাড়ি করে চলে গেলেন, কারণ আমাদের অফিস আমার ভার্সিটির বিপরীত দিকে। আপনারা হয়তো ভাবছেন মা যায় গাড়ি করে আর চলে যায় রিক্সা করে। আসলে আমার বাইক আছে, কিন্তু আমার ভালো লাগে না, তাই মাঝে মাঝে কলেজে নেই, আর নইলে পড়ে থাকে। গেটের কাছে গিয়ে দেখি রিক্সা আসছে, ডাক দিলাম। সো রিক্সায় উঠে চলতে শুরু করলাম। আর বাসা থেকে ভার্সিটি 10 মিনিটের রাস্তা। সো এসে গেলাম। তারপর যখন গেট দিয়ে ঢুকতে যাব, তখন কে যেন রিফাত বলে ডাক দিল। আমি পিছনে তাকিয়ে দেখি ম্যাডাম। এ কি ম্যাডাম, আপনি হাঁপাচ্ছেন কেন? তোমার সাথে যাব বলে তোমার বাসায় গিয়েছিলাম, কিন্তু জানতে পারলাম তুমি এসে গেছো, তাই দৌড়ে দৌড়ে আসলাম, তাই আর কি। তো রিক্সা নিয়ে আসতে পারতেন। এত টাইম নাই। আর হ্যাঁ, আমার সাথে যাবেন মানে? ব্যাপারটা বুঝলাম না। এখন আমি কি বলি শালা পিচ্চি, তুই এত প্রশ্ন কেন করিস? মানে আমাদের তো একদিকেই বাসা, আর আমি একা একা আসি, তাই আর কি। ও তাই বলেন। যাক বাবা, বেঁচে গেলাম। তাই। আচ্ছা ম্যাডাম চলেন যাই এবার। আর কতক্ষণ গেটের সামনে দাঁড়িয়ে থাকবো? ও হ্যাঁ, চলো। তারপর আমি আর ম্যাডাম ভিতরে আসলাম। ম্যাডাম আপনি তাহলে যান, আমি সোহাগের কাছে যাব। যাও। এই বলে চলে যাচ্ছে। এই রিফাত, শোনো, জি ম্যাডাম বলেন। কোনো মেয়ের সাথে কথা বলবা না, আর কোনো মেয়ে কথা বলতে আসলেও বলবা না। ওকে ম্যাডাম। এই বলে চলে গেলেন। এবার আমি ডাক দিলাম, ম্যাডাম কি? আজ আপনাকে অনেক সুন্দর লাগছে, মনে হচ্ছে কোনো পরী আজ ভার্সিটিতে আসছে। ম্যাডাম কিছু না বলে মুচকি হাসি দিয়ে চলে গেলেন। আজ আসলেই ম্যাডামকে অনেক সুন্দর লাগছে। ম্যাডাম দেখতেও অনেক সুন্দর। আজ আবার নীল শাড়ি পরে আসছেন, সাথে সব কিছু সেম, মানে নীল শাড়ি, নীল চুড়ি, নীল টিপ, সব কিছু সেম দেখে মনে হচ্ছে একটা নীল পরী। আর কিছু বলবো না, নয়তো আপনার আমার সিনিয়র বউটাকে নিয়ে যাবেন, মানে ম্যাডামকে আর কি। আপনারও না বেশি বুঝেন। এগুলো বলতে বলতে চলে আসলাম সোহাগের কাছে। আসলে ভার্সিটিতে একটা শিউলি ফুলের গাছ আছে, আমি আর সোহাগ সব সময় এখানে আসি। তো আমি সোহাগের কাছে গিয়ে দেখি শালা কি জানি ভাবতে বিজি আছে। ওই শালা, এত কি ভাবছিস রে? তোর সামনে একটা মানুষ দাঁড়িয়ে আছে, সেদিকে খেয়াল নাই তোর? মামা কোনোভাবে হিসাব মিলাতে পারছি না রে। কিসের হিসাব রে? তুই একটু হিসাবটা মিলিয়ে দিবি? ওকে বল, পারি যদি মিলিয়ে দেব। কাল দেখা হলো, আবার কালই রিক্সা করে যাওয়া হলো, আবার আজ ভার্সিটিতে একসাথে আসা হলো। আরে কি বলছিস বুঝতে পারছি না, একটু খুলে বল। তোর আর ম্যাডামের কথা বলছি রে শালা। কাল রিক্সা করে গেলি, ব্যাপার কি? আর আজ আবার একসাথে গেট দিয়ে ঢুকলি ভেতরে। আরে ব্যাপার কিছু না। আর কাল না তুই আমার আগে চলে গেছিলি, তাহলে তুই কেমনে জানলি? কাজ শেষ করে বাসায় যাওয়ার সময় দেখলাম। ও, এগুলো তেমন কিছু না। তারপর সব খুলে বললাম। বুঝলাম। মামা তুই তো প্রেমে পড়ে হাবুডুবু খাচ্ছ ম্যাডামের। কি যে বলিস, হাবুডুবু খাবো কেন? আমি তো সাঁতার পারি রে শালা। আরে শালা, তোরে বলি এক আর তুই বলিস আর এক। জানিস না আমি একটু বেশি বুঝি। আমার কি মনে হয় জানিস? কি? ম্যাডামও তোর প্রেমে পড়ে গেছে। সমস্যা নাই, পরে গেলে টান দিয়ে উঠিয়ে নিব। আরে ভাই আমি সিরিয়াসই বলছি। তুই কেমনে বুঝলি? ম্যাডামের কাজে। ধুর শালা, যা তুই, ম্যাডাম পড়বে আমার প্রেমে। যা তুই, আমার কথার কোনো দাম দিলি না। যখন বুঝবি তখন একেবারে তোর বিয়ের দিন বুঝবি।
ফালতু কথা রাখ আর ক্লাসে চল। তারপর আমরা হেঁটে হেঁটে ক্লাসে চলে আসলাম। দরজার কাছে গিয়ে দেখি ম্যাডাম ক্লাস করাচ্ছেন। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি 5 মিনিট লেট হয়ে গেছে। ম্যাডাম আসতে পারি? ম্যাডাম দরজার দিকে তাকিয়ে দেখলেন আমি আর সোহাগ। আসো। তারপর আমরা দুইজন ভিতরে গিয়ে বসলাম, পিছনের দিকে আর কি। আমাদের দিকে সব ছেলে মেয়ে তাকিয়ে আছেন। আসলে আমরা প্রথম যে দেরি করে এসেও বসে আছি আর কি, সম্পূর্ণ ক্লাস ম্যাডামের দিকে তাকিয়েছিলাম। কত সুন্দর করে ক্লাস করাচ্ছেন, হাত নাড়িয়ে নাড়িয়ে। ইস, কত কিউট লাগছে। ম্যাডাম এগুলো লক্ষ্য করছে কিন্তু কিছু না বলে শুধু মুচকি হাসছেন। ক্লাস শেষের দিকে ম্যাডাম আমার কাছে আসলেন। তুমি ক্লাস শেষ করে আমার অফিসে আসবা। ওকে। ম্যাডামের কথা শুনে সারা ক্লাসের ছাত্রছাত্রী তাকিয়ে আছে আমার দিকে। মনে হচ্ছে আমি একটা মঙ্গল গ্রহের প্রাণী। তারপর এক এক করে সব ক্লাস শেষ করে বেরিয়ে আসলাম। আর বেরিয়ে এসে হঠাৎ ম্যাডামের কথা মনে পড়ে গেল। তাই সোহাগকে বললাম, তুই যা, আমি আসছি। যাইবি তো? ম্যাডাম ডাকছে না? দূর শালা, তুইও বেশি বুঝিস। তারপর আস্তে আস্তে ম্যাডামের অফিসের কাছে চলে আসলাম। এসে দরজার মধ্যে নক দিলাম। ম্যাডাম আসতে পারি? তোমার জন্য অপেক্ষা করছি। বাহ, ম্যাডাম আমার জন্য অপেক্ষা করে। ম্যাডাম বলেন, কেন আসতে বলছেন? তোমাকে এখন আমি ম্যাডাম কেমন করে তাকিয়ে যেন এই কথাগুলো বলতেছেন। আমি তো এই তাকানো দেখে আবার প্রেমে পড়ে গেলাম। ধুর, পরে পড়া যাবে, আগে দেখি ম্যাডাম কি বলে। আমাকে কি করবেন ম্যাডাম? কিছু না। ধুর, আরও ভাবছিলাম কিস টিস করবে। ধুর, এই ম্যাডামটাও না আমার দুঃখ কষ্টটা বোঝে না। আমি এগুলো ভাবছি, তখন ম্যাডাম আবার বলে উঠলেন, এই রিফাত, কি বলতেছো তুমি? যা, ম্যাডাম কি আমার মনের কথাও বুঝতে পারেন নাকি? কি কি বললেন ম্যাডাম? আমি শুনলে কি তোমাকে আমার জিজ্ঞাসা করতাম? তুমি কি নিয়ে বিড়বিড় করছো তাই বললাম। ও তাই বলেন? সেটাই তো। তা তুমি কি বলেছিলে বিড়বিড় করে? না না, কিছু না, এমনি। ও তা ম্যাডাম আমাকে কেন আসতে বললেন? না, এমনি। আমাদের তো একদিকেই বাসা, তাই ভাবলাম তোমার সাথেই যাই। একটু কাজ ছিল অফিসে, তাই তোমাকে এখানে নিয়ে আসলাম। কাজ শেষ করে একসাথে যাব, নয়তো তুমি একা একা চলে যাবে। ও তাই বলেন? আমি তো ভাবছিলাম। কি কি ভাবছিলা তুমি? না কিছু না, আপনি কাজ করেন। ও আচ্ছা, তুমি দাঁড়িয়ে কেন, বসো। ওকে। তারপর একটা চেয়ার টেনে বসে পড়লাম। বসে বসে ম্যাডামের কাজ দেখতেছি, প্লাস ম্যাডামকে দেখতেছি। একটা মানুষ এতটা কিউট হতে পারে, ম্যাডামকে না দেখলে বিশ্বাস করতে পারতাম না। ইস কি কিউট, দেখলেই কিস দিতে ইচ্ছে করে। যা, মনে মনে একটা কিস দিয়ে নেই। এই আপনারা আবার আমারে লুচ্চা ভাববেন না, আমি একটা ভদ্র ছেলে, বুঝলেন? আমি খেয়াল করলাম ম্যাডামের গালে টিপ পড়ে। ইস, এত মায়াবী কেন তুমি ম্যাডাম? এগুলো ভাবছি, হঠাৎ কে যেন মাথায় একটা থাপ্পড় দিল। তাকিয়ে দেখি ম্যাডাম। তখন ম্যাডাম বললেন, এইভাবে কি দেখো? আমি কি বলবো ভেবে পাচ্ছি না। তখন বললাম, ম্যাডাম আপনি এত কিউট কেন? এই রে, কি বলতে গিয়ে কি বলে দিলাম। যা দুষ্টু। আমি একটু অবাক হলাম। উনি আমার ম্যাডাম, আমি ওনার ছাত্র। আমি বললাম, তারপরও কিছু না বলে লজ্জায় লজ্জাবতী লতাপাতা হয়ে গেছেন। এখন তো ম্যাডামকে আগের থেকেও কিউট লাগছে। আচ্ছা চলো এবার যাওয়া যাক, আমার কাজ শেষ। ওকে চলেন। তারপর অফিস থেকে বেরিয়ে চলে আসলাম দুইজন। তখন হাঁটতে হাঁটতে বললেন, চলো ফুচকা খেয়ে আসি, অনেক দিন হলো খাওয়া হয় না। আমি আর কি বলবো, বললাম চলেন। এই বলে গেটের কাছে আসলাম। এসে একটা রিক্সা ডাকলাম। আমি ম্যাডামকে নিয়ে পার্কে গেলাম, কারণ ঘোরাঘুরিও হবে, ফুচকা খাওয়াও হবে। ম্যাডাম হয়তো এইরকম কিছুই চাইছিলেন, কারণ পার্কের সামনে নামতেই ম্যাডাম অনেক মিষ্টি করে হাসি দিলেন, যে হাসিটা আমার মনটাকে আরো ব্যাকুল করে দিল। তারপর পার্কের ভিতরে গেলাম। তখন এখানে নিয়ে আসলে যে? আসলে অনেকদিন কারোর সাথে ঘোরাঘুরি করি নাই, তাই ভাবলাম আপনার সাথে একটু। ম্যাডাম আমাকে বলতে না দিয়ে উনি বললেন, হয়েছে, আমি বুঝতে পারছি। আমার কথাগুলো আর কপি করা লাগবে না। যা বাবা, এটা ম্যাডাম নাকি মনোবিজ্ঞানী, এগুলো কেমনে পারে? বুঝতে যখন পারছেন তাহলে তো ভালোই। আচ্ছা চলো আগে ফুচকা খেয়ে আসি, তারপর না হয় ঘুরবো। ওকে চলেন। তারপর হেঁটে চলে গেলাম ফুচকাওয়ালার কাছে। এখানে আমি অনেকবার এসেছি, তাই ফুচকাওয়ালা মামা আমাকে চিনেন। আমি যেতেই মামা বললেন, কি মামা, আজ এতদিন পরে আসলে? আসলে পড়াশোনার জন্য আসতে পারি না। ও, তার সাথে উনি কে? মামি নাকি? আমাকে কথা বলতে না দিয়ে ম্যাডাম বললেন, মামা, আমি ওর হবু বউ। আমি তো পাতাল থেকে আকাশে পড়লাম থুক্কু।
আকাশ থেকে পাতালে পড়লাম। ম্যাডাম কি বলেন? তুমি চুপ করো। ম্যাডামের রাগী চেহারা দেখে চুপ হয়ে গেলাম। তা মামা ফুচকা রেডি করেন। ওকে, তোমরা গিয়ে বসো, আজ তোমাদের ফ্রি ফুচকা খাওয়াবো। তারপর আমরা গিয়ে চেয়ারে বসলাম। তখন আমি বললাম, এটা কি হলো ম্যাডাম? কোনটা? আপনি আমার হবু বউ কেমনে? এর মধ্যে ফুচকা চলে আসলো। তখন ম্যাডাম আমার কথা এড়িয়ে বললেন, নাও ফুচকা খাও। তারপর ম্যাডাম মনের সুখে খাওয়া শুরু করলেন। আর আমি দেখছি কত সুন্দর কিউট বাচ্চাদের মতো ফুচকা খাচ্ছেন। এইটা দেখে তো আমি আবার প্রেমে পড়ে গেলাম। এত কিউটভাবে খাচ্ছে যে মনে হচ্ছে যাক আর কইতাম না, বেশি কইলে আপনারা আমার জানটার প্রেমে পড়ে যাবেন। তারপর এক এক করে সব ফুচকা খেয়ে বিল দিয়ে চলে আসলাম। মামা বিল নিতে চাইছিলেন না, জোর করে দিলাম। তারপর ওইখান থেকে এসে পার্কে গেলাম ঘুরতে। তুমি আমার দিকে তখন এভাবে তাকিয়েছিলে কেন? আপনি এত কিউট কেন ম্যাডাম? এই যা, কি বলতে গিয়ে কি বলে দিলাম। কি? না মানে এমনি তাকিয়েছিলাম। ম্যাডাম কিছু না বলে শুধু মুচকি হাসলেন। উফ, হাসিটা কত সুন্দর। ওই দিকে চলো, গিয়ে বসি। আচ্ছা চলেন। তারপর ওইদিকে গিয়ে একটা বেঞ্চে বসলাম। আমি আর ম্যাডাম বসে বসে গল্প করছি। হঠাৎ কে যেন আমাকে জড়িয়ে ধরলো, এমনভাবে ধরেছে যে আমি তাকে ছাড়াতে পারছি না। তারপরও অনেক কষ্টে ছাড়ালাম। আর এদিকে তো ম্যাডাম রেগে মেগে টমেটোর মতো হয়ে গেছেন। আমি সামনে তাকিয়ে দেখলাম আমার স্কুল জীবনের বন্ধু মিমি। প্রায় অনেক বছর পর দেখা। মিমি বলল, শালা ফকিন্নি, তুই সেই স্কুল থেকে যে হারিয়ে গেলি আর পাইলাম না তোরে। একবার তো কল করেও দিতে পারতি। ভাই আর কত কি বলতেছে, এগুলো শুনলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে। আরে আরে থাম মা, তুই তোর লগে কথাই পারবো না। ওকে থামলাম, বল এখন। কি বলবো? কই ছিলে এতদিন? বাসায়। আর কই থাকবো? শালা ফাজিল, আমি বলতেছি এতদিন কোথায় ছিলি যে হারিয়ে গেছিলি? দূর থাক এসব কথা। তা আন্টি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তোর বাসার সবাই কেমন আছেন? সবাই ভালো। আমি একটু খেয়াল করলাম মিমির পাশে একটা ছেলে দাঁড়িয়ে আছে। কে রে উনি? ও সরি, পরিচয় করিয়ে দেই, উনি তোর দুলাভাই। বাহ ভালো। দুলাভাই তো মাশাআল্লাহ। তা কেমন আছেন দুলাভাই? আলহামদুলিল্লাহ শালাবাবু, ভালো আছি। তুমি? এই তো আছি। আর হ্যাঁ, আমি রিফাত। আপনি? আকাশ। বাহ, খুব সুন্দর নাম। আমি এতক্ষণ ধরে কথা বলতেছি যে আমার ম্যাডামের কথা মনেই নাই। আল্লাহ, আজ আমার কি হইব তুমি জানো। হঠাৎ মিমি বলল, ও সরি, এতক্ষণ ধরে জিজ্ঞাসা করতে পারি নাই। ওই যে কিউট মেয়েটা, উনি কি ভাবি নাকি রে? আমাকে বলতে না দিয়ে ম্যাডাম বললেন, আমি তোমার বন্ধুর বউ। বাহ ভাবি, আপনি এত কিউট। আমি যদি মেয়ে না হয়ে ছেলে হতাম, ওই ফাজিলের লগে কখনো বিয়ে দিতাম না, আমিই বিয়ে করতাম। মিমির কথা শুনে সবাই হাসতে শুরু করলো। আই ফকিন্নি, তুই বিয়ে করলি, আমাকে কেন বলিস নাই? আরে আমি তো আমাকে বলতে না দিয়ে ম্যাডাম বললেন, আসলে আমাদের বিয়েটা এত তাড়াতাড়ি হয়ে গেছে যে কাউকে বলতে পারি নাই। ও, এই আমি তোকে বিয়েতে দাওয়াত দেই নাই, তুই কি দিছিস আমাকে? হ্যাঁ। এ কথা বলতেই মিমি বলল, আই ফকিন্নি, তোকে কত খুঁজেছি আমি, জানিস শালা। আর তুই কই আসিস? আমার এমন কথা শুনে ম্যাডামও একটু অবাক হলো। কারণ আর আমি এমন কথা বলছি ম্যাডাম যাতে আমার উপর রাগ না ঝাড়েন তার জন্য। এই ফাঁকে দুলাভাই বললেন, এই তোমরা কি এখানে সব কথা শেষ করবা নাকি কোনো রেস্টুরেন্টে যাবে? তখন আমিও বললাম, চলেন আজ আপনি খাওয়াবেন। তখন মিমি বলল, শালা, সুযোগ বুঝে কূপটা দিয়ে দিলি। ধুর, তোর লগে কেড়াই কথা কয়, তাই না দুলাভাই? আচ্ছা চলো আমরা পাশের রেস্টুরেন্টে যাই। আস্তে আস্তে সবাই চলে যাচ্ছি রেস্টুরেন্টের দিকে। ওইখানে গিয়ে তো দেখি বাপরে বাপ, এটা কি হলো? তোরে আমি খাইছি। শালা ফকিনি, তোর গপ আছে? আর তুই আমারে বলিস নাই? শালা, আজ তোর একদিনকে আমার একদিন। আমি গিয়েই উড়াধুরা পিটাতে শুরু করলাম। আপনারা হয়তো বুঝেন নাই, ওকে বুঝাইয়া বলতেছি। আপনার যখন রেস্টুরেন্টের ভিতরে যাই তখন একপাশে দেখে আমার বন্ধু সোহাগ একটা মেয়ের সাথে বসে খাচ্ছে আর হাত ধরে কি হাসাহাসি করছে। সো বুঝতে পারলাম যে ওরা প্রেম করছে। কিন্তু শালা আমারে একটাবারও বলল না। এবার গল্পে আসা যাক। তারপর কয়েক মিনিট তার হাড্ডিগুলোরে সাইজ করে বললাম, শালা ফকিনি, তুই এটা কি করলি? এবার সোহাগ আমার দিকে তাকিয়ে দেখে আমি প্লাস সাথে ম্যাডাম প্লাস আরো দুইজন, মানে মিমি আর আকাশ ভাই। শালা এমন ভাবে কেউ মারে, আমার হাড্ডিগুলো মনে হয় আটা রুটির মতো হয়ে গেছে।
তোকে তো আরো মারা উচিত। সোহাগ আমার কথার পাত্তা না দিয়ে ম্যাডামের দিকে তাকিয়ে বলল, ম্যাডাম আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? একটু আগে ভালো ছিলাম না, এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? ভালো কেমনে থাকি বলেন, কি মারটাই না দিল। তারপরেও আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। হুম এই ফাঁকে বললাম, তা ভাবির নাম কি রে? দূর শালা, আমরা কিতা বিয়ে করছি না, কিতা ভাবি হইব। দূর হালা, তোরে বলাটাই বেকার। তা ভাবি আপনার নাম কি? সোহাগের গফকে বললাম। তামান্না ভাইয়া, আপনার নাম তো রিফাত, তাই না? এই বাচ্চা বলার নাম রিফাত, তা তুমি কেমনে জানো? সোহাগ তো আপনার কথা সবসময় বলে। হো তাই বলেন। আচ্ছা শোনো, এটা হলো মিমি, আমার স্কুল লাইফের ফ্রেন্ড। আর এটা হলো আমার দুলাভাই, মানে মিমির জামাই আর কি। ও ওকে, তোর বন্ধু মানে তো আমারও বন্ধু। ওকে মিমি অ্যান্ড দুলা ভাই, কেমন আছেন? তারা দুইজন একসাথে বলল ভালো। তারপর আর কি, এতটুকু পরিচয়, সবাই সবার সাথে মিশে গেলাম। আর সোহাগ কখনো তামান্নাকে দেখে নাই, বা তার কথা আমি কখনোই ওরে বলি নাই যে চিনবে। তারপর ভালো মতো খাওয়া দাওয়া এবং ফাইজলামো করে সবাই বের হলাম। আর বিলটা দুলাভাই দেওয়া লাগছে না, সোহাগ দিছে। শালা প্রেম করবে আর না খাওয়ালে হয় বলেন? এই ফাঁকে সবাই খেয়ে নিলাম আর কি। আর মিমি আর ওর স্বামী এখানে নাকি তাদের খালার বাসায় এসেছেন আর কাল চলে যাবেন, তাই আজ ঘুরতে আসছেন তারা। আর হ্যাঁ, শালা সোহাগ ফকিরনি, প্রায় 27 দিন ধরে প্রেম করে, কিন্তু হালা আমার একটাবারও কইল না। ওর গপ দেখতেও মাশাল্লাহ। এই আপনার আবার ম্যাডামের কাছে বলবেন না, আমার শিশু হাড্ডিগুলো ভেঙে দিবে। তারপর আর কি, সবাই বিদায় নিয়ে চলে গেলাম যার যার পথে। সোহাগ আর ওর গফ নাকি শপিং করবে তাই। আর হ্যাঁ, সোহাগের গফ আমাদের 1 ক্লাস জুনিয়র, আমাদের ভার্সিটিতেই পড়ে। ওকে, এগুলার বইলা লাভ নাই। আমি আর ম্যাডাম পার্ক থেকে বেরিয়ে আসলাম। তখন আমি ম্যাডামকে বললাম, ম্যাডাম আপনি কি এখন বাসায় যাবেন নাকি অন্য কোথাও যাবেন? বাসায় যাব। আমি জানি ম্যাডাম একটু হলেও রেগে আছে, কিন্তু রাগটা প্রয়োগ করতে পারছেন না। যাক আমার কি। তারপর রিক্সা ডাকলাম। সারা রিক্সায় ম্যাডাম একটা কথাও বলে নাই। শালা অন্যদিন হলে কত কি করে, আর আজ সবার সামনে তো হাসি খুশি ছিল। তাহলে হঠাৎ কি হলো? ধুর, আমি এত কিছু ভাবছি কেন। যাই, আমি একটু কথা বলি উপরে পরে। ম্যাডাম একবার তাকিয়ে আবার মুখ ঘুরিয়ে নিলেন। আমি আবার ডাকলাম, ম্যাডাম, ও ম্যাডাম। কোনো কথা কইলেন না। তারপর আমিও চুপচাপ হয়ে গেলাম। তারপর আমরা যে যার বাসায় নেমে গেলাম। আমি বাসায় এসে দেখি বাসায় কেউ নাই। আম্মু তো সন্ধ্যার দিকে আসেন, আর এখন বাজে 3:40, আর অনেক সময় আছে। তারপর কি, আমার রুমে গিয়ে গোসল করতে গেলাম। গোসল করা শেষ হলে বিছানায় এসে শুয়ে থাকলাম। কিছু ভালো লাগছে না, তাই মোবাইল নিয়ে ঘাটাঘাটি করতে শুরু করলাম। কিন্তু তারপরেও ভালো লাগে না, তাই মোবাইল রেখে ঘুমানোর চেষ্টা করলাম। একটু পরে ঘুমিয়েও গেলাম। আর এদিকে ম্যাডামের অবস্থা, বাসায় এসে ফ্রেশ হয়ে বসে আছেন মন খারাপ করে, আর মনে মনে বলতেছেন, শালা কুত্তা, তুই অন্য মেয়ের সাথে কত সুন্দর করে কথা বলিস, আর আমার সাথে কথা বললেই তোর ফোসকা পড়ে। শালা, তোরে কিছু কইতে পারি না, ভালোবাসি তাই, কিন্তু সহ্যও করতে পারি না। তোকে আমি বিয়ে করবো শালা, আরো একটু অপেক্ষা কর, দেখি তুই যদি রাজি না হস তোরে জোর করে বিয়ে করবো, তখন দেখবি কেমনে রাজি না হস। ম্যাডাম এগুলো ভাবতেছেন, আর এদিকে ম্যাডামের রুমে কেউ প্রবেশ করলো। সেদিকে উনার কোনো খেয়াল নেই। হঠাৎ সেই উনিটা বললেন, কিরে মা, এমন মন খারাপ করে আছিস কেন? কিরে, কথা বলিস না কেন? হঠাৎ ম্যাডাম খেয়াল করলেন কে যেন তাকে ডাকছে। তারপর উনি মাথাটা উঁচু করে দেখলেন। আম্মু, তুমি কখন আসলে আমার রুমে? আপনারা হয়তো বুঝতে পারছেন ম্যাডামের আম্মু আসছেন, সো তাদের কিছু কথা শুনেন তাহলে। সেই কখন আসছি, তোর তো খোঁজই নেই। ও সরি, তা কিছুকে বলবা? সেই কবে আসলি, খেতে যাবি না? না, আজ বাইরে খেয়ে আসছি। তা মা, তোর কি কিছু হয়েছে? না, আমার আবার কি হবে? আমি তোর মা, আমাকে বল কি হয়েছে, এমন মন খারাপ কেন তোর? আসলে আম্মু, আমি একটা ছেলেকে ভালোবাসি। বাহ, এটা তো ভালো কথা। এই বলে মন খারাপ করা লাগবে কেন? ওই শয়তানটা আমাকে ভালোবাসে না, আমার সাথে ঠিক মতো কথা বলে না, কিন্তু ওর মেয়ে বন্ধুদের সাথে কথা হাসি খুশি ভাবে কথা বলে। ওই ফাজিলটা কি বোঝে না ওরে আমি খুব ভালোবাসি? এই কথা, ছেলেটাকে একদিন বাসায় নিয়ে আসিস, তো দেখি ছেলেটা কেমন। একটা সমস্যা আছে। কি সমস্যা? ও আমার থেকে জুনিয়র। কি বলিস, তুই জুনিয়র ছেলের সাথে প্রেম করবি? কি করব বলো, প্রথম দেখা ওই ফাজিলটাকে ভালোবেসে ফেলেছি যে।
ওকে, আমার মেয়ে যা বলবে তাই হবে। তোর আব্বু রাতে অফিস থেকে আসলে আমি কথা বলবো, মন খারাপ করিস না। আর হ্যাঁ, ছেলেটাকে বাসায় নিয়ে আসিস তো কাল। সত্যি আম্মু, এই জন্যই তোমাকে খুব ভালোবাসি। তুমি আমার কোনো কথা ফেলো না। পাগলি একটা। যা, আর মন খারাপ করিস না। সারাদিন বাইরে ছিলে, এখন ঘুমিয়ে পড়। এই বলে আম্মু চলে গেলেন। আর এদিকে ম্যাডাম খুশিতে আত্মহারা হয়ে গেলেন আর বললেন, ফাজিল ছ্যামরা, এই তুই কই যাবি? তো শ্বশুর শাশুড়ি রাজি, এখন শুধু আমার শাশুড়িকে রাজি করবার, তাহলেই চলবে। তুই তখন কোনোভাবেই পালাতে পারবি না বাবু। আর কত কি বলে ম্যাডামও ঘুমিয়ে পড়লেন। আর এইদিকে রিফাত সাহেব ঘুমিয়ে আছেন। হঠাৎ উনার ফোনে কে যেন কল দিল। মোবাইলের রিংটংয়ে উনার ঘুমটারও 12টা বেজে গেল। উনি কলটা ধরে বললেন, কে রে আমার ঘুমড়ে উগান্ডার দেশে পাঠিয়ে দিলি? ওই পাশ থেকে সোহাগ বলল, আরে হারামি, আমি কইতাছি কই তুই? শালা ফকিন্নি, তুই এই সময় কেন কল দিলি? কত সুন্দর একটা স্বপ্ন দেখতেছিলাম, শালা তুই সব শেষ করে দিলি। তা মামা, ম্যাডামকে নিয়ে স্বপ্ন দেখছিলা বুঝি? শালা তুই বেশি বুঝিস। আচ্ছা বাদ দে, তাড়াতাড়ি ফিরে এসে চাচার দোকানে আয়, আমি বসে আছি। ওকে 10 মিনিট ওয়েট কর, আমি 20 মিনিটে আসছি। ওকে আয় তাড়াতাড়ি। এই বলে হারামিটা কল কেটে দিল। আমি এবার কি করব? আর ঘুমও আসবে না, তাই চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে রেডি হয়ে নিচে গেলাম। গিয়ে দেখে আন্টি সিরিয়াল দেখছেন। হায় রে দুনিয়া, এই সিরিয়াল পাগল করে দিল সবাইকে। তারপর আমি ওনার কাছে গিয়ে বললাম, আন্টি আমি একটু বাইরে যাচ্ছি, তুমি দরজাটা লক করে দাও। আচ্ছা বাবজান। এই বলে আমি চলে আসলাম। আন্টিও দরজা লক করে দিলেন। আপনারা হয়তো আবার ভাবতেছেন আন্টি আবার কে? উনি আমাদের বাসায় কাজ করেন। উনি আমার আম্মুর বয়সের, তাই আন্টি ডাকি। আন্টি আমাদের বাসা দেখাশোনা করেন, অনেক ভালো একজন মানুষ। আর কিছু বললাম না। তারপরে হেঁটে হেঁটে চলে আসলাম। আসলে চাচার দোকান আমাদের বাসা থেকে 2 মিনিটের রাস্তা, তাই আর কি। গিয়ে দেখি সোহাগ বসে আছে। আমি গিয়ে বললাম, কি রে, এত তাড়াতাড়ি আসতে বললি যে? না, এমনি একা একা ভালো লাগছিল না, তাই ভাবলাম আড্ডা দেই দুইজনে। কেন বাবু, তোমার গফ কই? আরে শালা, গপ তো গপের জায়গায় আছে। তাহলে তুমি একা কেমনে হলা? আরে ভাই, গপ আর তুই কি এক হলি? গপ ছাড়তে পারবো, কিন্তু তোরে ছাড়তে পারবো না রে বন্ধু। আমাদের এমন বন্ধুর প্রতি বন্ধুর ভালোবাসা দেখে দোকানদার চাচা বললেন, তোমাদের বন্ধুত্ব বেঁচে থাকুক বাবা। দোয়া করবেন চাচা। তোমাদের জন্য সব সময় দোয়া করি। তা চা দেবো নাকি? 2টা ভালো করে চা দাও। একটু পর চাচা চা দিলেন। আমরা নিয়ে খেতে শুরু করলাম আর গল্প করছি। হঠাৎ সোহাগ বলল, তা বন্ধু, ম্যাডাম তোমাকে কেমন আদর করে? দূর শালা, কি কস? ম্যাডাম কেন আমাকে আদর করতে যাবে? বাবু, আমি সব বুঝি, এটাও বুঝি ম্যাডাম তোমাকে আর তুই ম্যাডামকে ভালোবাসো। দূর, এটা হয় না। আর হ্যাঁ, আমি ম্যাডামকে ভালোবাসি না। ম্যাডাম ভালোবাসতে পারে, কিন্তু আমি না, বুঝলি? তুই কেন পারবি না রে? ম্যাডামের চোখে তোর জন্য আমি ভালোবাসা দেখতে পাচ্ছি। কতটা ভালোবাসে তোকে। এতে আমার কিছু করার নেই। যে যাই বলুক, আমি ম্যাডামকে ভালোবাসতে পারবো না। তোরে বোঝানোর থেকে কুত্তারে বোঝানো ভালো শালা। না করছে কে? যা গিয়ে কুত্তারে বুঝে আমি দেখি। দূর শালা ফাজিল, তুই জানিস না আমি কুত্তা দেখলে ভয় পাই? জানি তো। এভাবে আর কিছুক্ষণ আড্ডা দিলাম দুইজন। তারপরে 7টার দিকে বাসায় চলে আসলাম। বাসার দরজার কাছে এসে কলিং বেল টিপ দিলাম। একটু পর আম্মু এসে দরজা খুলে দিলেন। তখন আম্মু বললেন, কিরে বাবা, এতক্ষণ কই ছিলি তুই? সোহাগের সাথে আড্ডা দিচ্ছিলাম। তুমি কখনো আসছো? এই তো একটু আগে। আচ্ছা যা, ফ্রেশ হয়ে আয়। ওকে। এই বলে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে আবার আম্মুর কাছে চলে আসলাম। এসে বললাম, কি করো আম্মু? এই তো কিছু না, বস। হুম। তা বাবা, কিছু কি ভাবলি? কি নিয়ে আম্মু? তোর বিয়ে নিয়ে। আবার শুরু করলা? দূর, ভালো লাগে না। এই বলে চলে আসলাম। পিছন থেকে আম্মু অনেকবার ডাকলেন। তারপর আম্মু মনে মনে বললেন, বুঝতে পারছি তুই সোজা কথার মানুষ না, আমাকেই একটা কিছু করতে হবে, দরকার হলে জোর করে বিয়ে করাবো তোকে। আর কত ভাবনা। আর এদিকে আমি আম্মুর কাছ থেকে সোজা ছাদে চলে গেলাম। আমি ছাদে গিয়ে বসে আছি। হঠাৎ ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখি অপরিচিত নাম্বার, তাই কল ধরলাম না। আবার কল আসলো, তারপরও ধরলাম না। এভাবে আরও 4-5 বার কল আসলো, কিন্তু আমি ধরি নাই।
হঠাৎ একটা মেসেজ আসলো। ওই নাম্বার থেকে মেসেজটা এমন ছিল, কল ধর, নয়তো তোর খবর আছে বলে দিলাম। কুত্তা, তাড়াতাড়ি কল ধর বলতেছি। আমি মেসেজটা দেখে একটু ভয় পেলাম। আর 30 সেকেন্ড পর আবার ওই নাম্বার থেকে কল আসলো। দূর, কে হতে কে আমার ভয় দেখায়। দেখাক ভালো লাগতেছে না, কল ধরবো না। আমিও মোবাইলটারে সাইলেন্ট মোড করে রাখলাম। তারপর ওই আকাশের দিকে তাকিয়ে থাকলাম আর ভাবতেছি, এত সুন্দর একটা ম্যাডাম আমার পিছনে পড়ে আছে। ভাবা যায় আমিও হয়তো ম্যাডামকে একটু একটু করে ভালোবেসে ফেলছি। কিন্তু না, এটা কখনো সম্ভব না। সিনিয়র ঠিক আছে, কিন্তু উনি আমার ভার্সিটির ম্যাম। সবাই ওনাকে প্লাস আমাকে নিয়ে হাসাহাসি করবে, তাই এটা হতে দিতে পারি না আমি। আর আমি শুনেছি সিনিয়র মেয়ে বিয়ে করলে নাকি জুনিয়র জামাইডারে দিয়া সব কাজ করায়। সো আমি এগুলো করতে পারবো না বাবা। সো সিঙ্গেল আছি, এটাই ভালো। আর আমার মনে ম্যাডামের জন্য একটু একটু ভালোবাসা আছে, এটা আমিও মানি। কিন্তু সরি গো ম্যাম, আমি কইতে পারবো না। এগুলো ভাবতেছি হঠাৎ কে যেন আমার গলা চেপে ধরলো। আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তখন আমি বললাম, আরে কেডারে এমন কইরা গলায় ধরছে? ওই পাশ থেকে কোনো আওয়াজ আসছে না, কিন্তু এটা বুঝতে পারছি এটা কোনো মেয়ের হাত, কারণ এত নরম হাত কোনো ছেলের হাত হতে পারে না। আর এটাও বুঝতে পারছি যে সে খুব রেগে আছে আমার উপর। আরে আমি আর শ্বাস নিতে পারছি না, খুব কষ্ট হচ্ছে আমার। তখন মেয়েটা বলল, তোকে আজ আমি মেরেই ফেলবো কুত্তা। তোকে কতগুলো কল দিছি জানিস? হারামি তুই একটা, কলও ধরিস নাই। তোকে আজ মেরেই ফেলবো। আমি এটা বুঝতে পারলাম যে এটা ম্যাডাম, কারণ ম্যাডামের ভয়েস তো আমি চিনি, তাই না? কিন্তু যেভাবে গলা ধরছে সত্যি মরে যাব, তাই জোরাজোরি করে ছাড়ালাম। বাপরে বাপ, কি মেয়ে রে বাবা! সামান্য কল ধরি নাই তাই এই অবস্থা। আর যদি বিয়ে করি কি করবে ভাবতে পারছেন? তারপর আমি ম্যাডামকে বললাম, আমি কি জানতাম যে আপনি কল দিছেন? তুই কল ধরে দেখতে পারিস নাই যে কে কল দিতে পারে? আমি অপরিচিত নাম্বারে কেউ কল দিলে রিসিভ করার প্রয়োজন বোধ করি না। কুত্তা, তোরে তো আমি। তারপর ম্যাডাম আমার বুকে কিলঘুষি মারতে থাকেন। শালা এই ম্যাডাম এত শক্তি কই পায়? আমার মতো এই শিশু ছেলেটার সবগুলো হাড় ভেঙে দিবে গো। আম্মু গো, কই তুমি? মুড়ে বাঁচাও। আমি গেলাম গো আম্মু, এবার সত্যি ব্যথা পাচ্ছি। ম্যাডাম কোনোভাবেই থামছেন না। কি করা যায়, কি করা যায়? আমি আর কোনো উপায় না পেয়ে ম্যাডামরে জড়িয়ে ধরলাম। আহ, কি আরাম লাগতেছে। আমি জড়িয়ে ধরতেই ম্যাডাম মারামারি বন্ধ করে দিলেন। কি আজীব। তারপর কান্না কান্না কণ্ঠে বললেন, জানিস আমি কত চিন্তা করছিলাম কল না ধরায়। আমার মনে হচ্ছিল তোর কিছু হয়ে গেছে, তাই তোর বাসায় চলে আসছি। এসে আন্টিকে বলি তুই কই আছিস। আন্টি বলল ছাদে, আর আমি এসে দেখি তুই ছাদের চাঁদ দেখছিস। শালা তোরে তো মেরে ফেলা উচিত। ম্যাডাম রাগী প্লাস অভিমানী, ভয়েসটা অনেক কিউট, কিন্তু আমার কিছু করার নাই। শত হলেও সিনিয়র মেয়ে। আমি ম্যাডামকে এখনও জড়িয়ে ধরে আছি। হঠাৎ পিছন থেকে কে একজন বলল, এই দুইজন নিচে আসো। আর বৌমা, বিয়ের পর যা ইচ্ছা করবা, এখন আগে বিয়ে করতে আসো। হ্যাঁ, এই কথাগুলো আম্মু কইছেন। কথাগুলো বলেই আম্মু চলে গেলেন। আমি যেন পৃথিবী ছেড়ে মঙ্গল গ্রহে গিয়ে পড়লাম। আবার পৃথিবীতে এসে ম্যাডামকে বললাম, বিয়ে মানে? কার বিয়ে? কিসের বিয়ে? তোমার আর আমার বিয়ে, বুঝলা বাবু? আমি আব্বু এবং আম্মুকে বলছি তোমার কথা, আর আজকে আমাদের বিয়ে, বুঝলা? আর পরে করতাম, কিন্তু তুমি যা শুরু করলা। আমি আসার পরে আব্বু আম্মু এসে বিয়ে ঠিক করছে, প্লাস সবাই রেডি। আর কিছু শোনা লাগবে না। এবার চলো বিয়ে করি, সবাই ওয়েট করতেছে। না, আমি আমাকে বিয়ে করতে পারবো না। তুমি না করলেও আমি জোর করে তোমাকে বিয়ে করবো। আসো তো। এই বলে জোর করে আমাকে নিচে নিয়ে গেলেন। আমি নিচে গিয়ে তো অবাক। বাহ, সবাই দেখি আছে, দেখি শালা ফকিরনিও আছে। সবাইকে সালাম দিলাম। তারপর আর কি বলেন, ম্যাডাম আমার জোর কইরা বিয়ে করালো। বিয়ে শেষ হওয়ার পরে আমি সোহাগকে নিয়ে ছাদে চলে আসলাম। এসে সুখ দুঃখের কথা বলতেছি। আর ম্যাডাম তো অনেক খুশি, নিজে নিজে আমার রুমে চলে গেছেন। আর আম্মুর কথা বাদ দিলাম, কারণ আম্মু তো এটাই চাইছিলেন। আমি আর সোহাগ কথা বলতেছি। শালা, এটা কি হয়ে গেল? যা হয়েছে ভালো হয়েছে। শালা, তুই আমার বন্ধু নাকি শত্রু? শালা, বিয়ে তো হয়ে গেছে, সো সমস্যা নাই। এখন যা বলার বলতে পারিস। যা, তোরে কিছু কইতাম না। আমার কপালে যদি এমন একটা ম্যাডাম থাকতো। ওকে যা, তোরে দিয়ে দিলাম, লইয়া যাই। ধুর শালা, খালি উল্টাপাল্টা কথা বলিস। তা দোস্ত, বিড়ালটা কিন্তু ভালো কইরা মারিস। বিড়াল মানে কি? বাসর ঘরে যা, বুঝতে পারবি বিড়ালটা আসলে কি। আমি আর ছাদেই থাকবো। আমার এইসব কথা বলতে বলতে রাত প্রায় 12টা বেজে গেল। হঠাৎ কই থেকে আম্মু এসে বলল, এই তোরা এখানে কি করিস? হ্যাঁ, গল্প করি। আর কি করবো? তুমি এটা কেমনে করতে পারলে আম্মু?
যা করছি ভালোই করছি। মেয়েটা কত লক্ষ্মী জানিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো করেই জানা আছে। এই তোর ফালতু কথা রাখ, যা নিজের রুমে যা। মেয়েটা একা একা বসে আছে। না, আমি যাবো না। এই সোহাগ, ওরে ধইরা ওর রুমে নিয়ে যাও তো। এই বলে আম্মু চলে গেলেন, আর সোহাগ আমারে জোর করে নিয়ে আসলো দরজার সামনে। আমি তারে কইলাম, শালা তোর আমি অভিশাপ দেই, তোর কখনো বিয়া হইব না, হলেও বাচ্চা হইব না, আর বাচ্চাও যদি হয়ে যায় তোর বউ তোরে আন্তর্জাতিকভাবে ডিভোর্স দিব। দেখিস শালা। আমার এগুলো শুনেই শালা আমারে ধাক্কা দিয়ে ভিতরে পাঠিয়ে দিছে। ভিতরে গিয়ে তো আমি অবাক, ফুলে ফুলে ভরে গেছে আমার রুমটা। আমার বিছানায় বসে আছে একটা সিনিয়র গুন্ডি। আমি চারপাশে দেখতেছি। হঠাৎ ম্যাডাম এসে আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিলেন। তখন ম্যাডাম বললেন, উফ বাবু, আজ আর কই যাইবা? এখন তো আমি তোমার বউ, তাই না জানো? এই আপনি কি করতেছেন? আর শুনেন, আমি আপনার জানুটানু না, ওকে? হওয়াও লাগবে না। আজ তোমার লগে বাসর করবো। উফ, ভাবতেই অবাক লাগতেছে। আমার এতদিনের ইচ্ছেটা আজ পূরণ হবে। ছি ছি, এগুলো কি বলেন আপনি? হ্যাঁ, এইরকম একটা পিচি ছেলেকে এগুলো বলতে আপনার লজ্জা করে না? এই তোর ফালতু কথা রাখ আর আমাকে আমার কাজ করতে দে। কাজ মানে? দাঁড়া দেখাচ্ছি। এই বলে আমারে জোর করে লিপ কিস করলেন। আমি খালি করছি, কিন্তু ছাড়ার কোনো নাম নাই। ম্যাডামের ঠিক 7 মিনিট 36 সেকেন্ড পর ছাড়লেন। তখন আমি বললাম, আম্মু গো, তোমার পিচ্চি পোলাকে এই ম্যাডাম ধর্ষণ করতেছে, তুমি কিছু করো। এই তুই চুপ করবি? রাগী গলায় বললেন, তাই চুপ হয়ে গেলাম। তারপর আর কিছু কইতে পারবো না আমি। আমার শরম করে। যারা বিয়ে করছে তারা তো জানেন বাকি ইতিহাস। সো বাই বাই, দোয়া করবেন সবাই।